হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার ঘটনাটি সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 2016 সালের বাংলাদেশ ব্যাংকের ডাকাতিটা যদি হ্যাকাররা সম্পূর্ণভাবে করতে পারত তাহলে এটিই হতো বিশ্বের সবথেকে বড় ব্যাংক ডাকাতির ঘটনা। হ্যাকারদের মূল টার্গেট ছিল $1 বিলিয়ন, কিন্তু তারা মাত্র $81 মিলিয়ন পর্যন্তই চুরি করতে সক্ষম হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রথমে বাংলাদেশ ব্যাংক এই চুরির ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন। দিনটি ছিল 2016 সালের 5ই ফেব্রুয়ারি। ওই সময় বাংলাদেশের ইকোনমি খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছিল। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন চুরি করার টার্গেট করে। হ্যাকাররা এই চুরির জন্য 1 বছর আগে থেকেই তাদের পরিকল্পনা শুরু করে। 2015 সালে হ্যাকাররা ফিলিপাইনের একটি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে 4টি অ্যাকাউন্ট খোলেন। তারা এই 4টি অ্যাকাউন্টে মাত্র $500 করে জমা রাখেন এবং পরবর্তী 9 মাসে এই অ্যাকাউন্টগুলো থেকে কোনো প্রকার লেনদেন করা হয়নি। হ্যাকাররা বাংলাদেশ, নিউ ইয়র্ক ও ফিলিপাইনের সময়ের পার্থক্য এবং সাপ্তাহিক ব্যবধান খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। আর এই কাজটিতে হ্যাকাররা মাত্র 5 দিন সময় নিয়েছিলেন। চলুন এবার আসা যাক বাংলাদেশ ব্যাংকের কথা নিয়ে। অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ ব্যাংকেরও নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত দেশের অর্থকে অধিক সিকিউরিটি দেওয়ার জন্য এখানে রাখা হয়। তারা বাংলাদেশের টাকা ডলার আকারে জমা রাখে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে অর্থ লেনদেনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সুইফট। গ্লোবালি এই সিস্টেমে প্রতিদিন 35 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক 8 অথবা 11 ডিজিটের একটি সুইফট কোড ব্যবহার করে থাকে তাদের সকল লেনদেনের জন্য। সুইফটের মাধ্যমে মূলত সরাসরি টাকা লেনদেন করা হয় না, বরং একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে পেমেন্ট অর্ডার পাঠানো হয়। এখন কথা হলো, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও হ্যাকাররা কিভাবে চুরি করতে সক্ষম হলো? প্রথমে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকে একটি ইমেল পাঠায়, তবে এটি কোনো সাধারণ ইমেল ছিল না। ব্যাংকের এক কর্মচারী ইমেলটি চেক করতে গেলে ইমেলটি ওপেন করার সাথে সাথে একটি সিস্টেমে তাদের সার্ভারে ইনস্টল হয়ে যায়। এর ফলে হ্যাকাররা প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের সার্ভারে প্রবেশ করতে পারে। 2016 সালের ব্যাংক ডাকাতিতে ব্যাংকের একটি প্রিন্টার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রিন্টারটি সরাসরি সুইফটের সাথে যুক্ত ছিল। কোনো প্রকার লেনদেন হলে এটি তা অটোমেটিক প্রিন্ট করত। ব্যাংকের কর্মচারীরা দেখেন প্রিন্টারটি থেকে কিছু ফাইল মিসিং রয়েছে, কিন্তু প্রিন্টারটিতে প্রায় টেকনোলজি প্রবলেম দেখা দিত বলে তাই তারা এই বিষয়ে বেশি মাথা ঘামায় না, বরং প্রিন্টারটি বন্ধ করে চলে যান। তবে এটিই ছিল বাংলাদেশ ব্যাংকের শত কোটি টাকা হ্যাক হয়ে যাওয়ার প্রথম লক্ষণ। হ্যাকাররা প্রিন্টারটি থেকে সমস্ত অটো প্রোগ্রাম মুছে ফেলেন। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ব্যাংকও ছিল বন্ধ। বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হলেও ইউএসএতে সাপ্তাহিক ছুটি ছিল শনি ও রবিবার। ফলে ব্যাংক কর্তৃপক্ষ হ্যাক হওয়ার ঘটনাটি জানতে পারে 3 দিন পর। বাংলাদেশে যখন গভীর রাত, ইউএসএ তখন সকাল। সেই সময় হ্যাকাররা এই মারাত্মক সাইবার অ্যাটাকটি করে। তারা সুইফট সিস্টেমে প্রবেশ করে 35টি পেমেন্ট রিকোয়েস্ট তৈরি করে, যার টোটাল অ্যামাউন্ট ছিল $1 বিলিয়ন। নিউ ইয়র্ক ব্যাংক কর্তৃপক্ষ দেখেন যে এত বড় বড় মানি অর্ডারগুলো একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এটা দেখে নিউ ইয়র্ক ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে তারা যোগাযোগ করতে পারে না। তারা কোনো প্রকার রেসপন্স না পাওয়াতে $870 মিলিয়ন ট্রানজ্যাকশন হোল্ড করে দেন। তবে হ্যাকারদের প্ল্যানেও বেশ কয়েকটি ভুল ছিল। একটি পেমেন্ট অ্যাকাউন্ট ভাগ্যক্রমে জুপিটার নামক একটি অয়েল ট্যাঙ্কারের নামের সাথে মিলে যায়। অয়েল ট্যাঙ্কারটিকে ইউএস অথরিটি থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করায় ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। এই নাম মিলে যাওয়ার ফলে ইউএস ব্যাংক অথরিটি আরও কয়েকশো মিলিয়ন থামিয়ে দেন। যদিও এরপরও হ্যাকারদের কাছে বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা চলে যায়। ইতিমধ্যে ফিলিপাইনের সেই অ্যাকাউন্টগুলো থেকে শ্রীলঙ্কার সেই শালিকা ফাউন্ডেশন নামের প্যানেশিয়া ব্যাংকে $20 মিলিয়ন পাঠিয়ে দেয় হ্যাকাররা। প্যানেশিয়া ব্যাংক কর্তৃপক্ষ অবাক হয় এটা ভেবে যে শালিকা ফাউন্ডেশনের মতো ছোট একটা ফাউন্ডেশনে এত বড় অ্যামাউন্ট। তাদের কাছে বিষয়টি সন্দেহের মনে হলে তারা বিষয়টিকে জার্মানের ডাচ ব্যাংকের কাছে জানায়। ডাচ ব্যাংক একটি বানান ভুলের উপর ভিত্তি করে ট্রানজ্যাকশনটি আটকে দেন।
হ্যাকাররা শালিকা ফাউন্ডেশনের বানানটি ভুল করেছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ওই 20 মিলিয়ন টাকা সমস্তই ফেরত আনতে পেরেছিল। পরদিন ছিল রবিবার। ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে এসে প্রিন্টারটি চালু করলে প্রিন্টারটি একের পর এক বড় বড় পেমেন্ট অর্ডারের রেকর্ড প্রিন্ট করতে থাকে। এটা দেখে তারা হতভম্ব হয়ে যায়। সাথে সাথে তারা বুঝতে পারে কি ঘটেছে। তারা জরুরিভাবে ট্রানজাকশন বন্ধ করার মেসেজ পাঠায়। এদিকে আবার সেই দিন ছিল ইউএসএতে সাপ্তাহিক ছুটির দিন, তাই তারা কোনো রেসপন্স পায় না, যা মূলত হ্যাকারদের মাস্টার প্ল্যানের একটি অংশ ছিল। সোমবার 8 ফেব্রুয়ারি ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে সেই 2015 সালে খোলা 4টি অ্যাকাউন্টে মোট 81 মিলিয়ন ইউএসডি ডলার জমা হয়। সেই দিন ছিল চাইনিজ ন্যাশনাল হলিডে। বাংলাদেশ চেষ্টা করেছিল ট্রানজাকশনগুলো আটকে দেওয়ার জন্য, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু তাদের হলিডের কারণে সম্ভব হয়নি। হ্যাকাররা টাকাগুলো একটি ক্যাসিনোর মাধ্যমে তুলে ফেলে। হ্যাকাররা ছিল খুবই চালাক। এরপর তারা চায়নাতে পালিয়ে যায়, আর সেখান থেকে অর্থ ফেরত আনা অসম্ভব ব্যাপার। আর এরপরে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি। তবে এক সূত্র থেকে জানা যায় এর পিছনে উত্তর কোরিয়ার হাত রয়েছিল, আর সেই হ্যাকার গ্রুপটি লিড করেছিল পার্ক জন ইয়ং নামক একজন ব্যক্তি, কিন্তু উত্তর কোরিয়া এটি সম্পূর্ণই অস্বীকার করে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার পিছনে কি বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের গাফিলতিই দায়ী? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।